ও হো হো হো, ও হো হো হো। আজ লাবণীর স্বামীর দ্বিতীয় বিয়ে, সেই উপলক্ষে অনেক বড় আয়োজন করা হয়েছে। এত বড় আয়োজন লাবণীর বিয়ের সময়ও করা হয়নি। যে স্বামী বছরেও একটা কাপড় দেওয়ার প্রয়োজন বোধ করে না নিজের স্ত্রীকে, সেই স্বামী খুশিতে গদগদ হয়ে লাবণীকে দুটি কাপড় কিনে দিয়েছে। একটা গতকাল গায়ে হলুদে পড়েছে সে, কাপড়টি পরে আজ দাঁড়িয়ে আছে শুকনো মুখে। লাবণীকে এই বাড়িতে নিয়ে আসা হয় মাত্র 14 বছর বয়সে। তার শাশুড়ি আলেয়া খাতুন গণ্ডগ্রাম থেকে তুলে এনেছিল ওকে, কিন্তু মাহাজাবের কুদৃষ্টি পড়ায় এবং লাবণী মেয়ে হিসেবে একজন বউ হিসেবে আদর্শ হওয়ায় আলেয়া খাতুন অতটুকু মেয়েকে তুলে দিয়েছিলেন নিজের ছেলের হাতে। মায়ের মুখের দিকে তাকিয়ে মাহাজাব মানা না করলেও তার মৃত্যুর পর সবকিছু পাল্টাতেও সময় লাগেনি বলা ভালো। শুধু মায়ের মুখের দিকে তাকিয়েই নয়, তার নামে রেখে যাওয়া একটা বড় সম্পত্তির জন্য মাহাজাব কোনো প্রকার দ্বিমত করেনি। আলিয়া খাতুনের বাধ্য থেকে সে নিজে একজন আদর্শবান ছেলে, এটাই বুঝিয়েছে প্রথম থেকে। তাই তো মৃত্যুর আগে বড় ছেলের নামেই অর্ধেকের চাইতেও বেশি জমিন জামা এবং সম্পত্তি লিখে রেখে যান আলেয়া খাতুন। লাবণীর বর্তমান বয়স 21, মাহাজাবের সাথে তার বিবাহের বয়স 5 বছর। ছোট্ট লাবণী যেদিন মাহাজাবকে 3 কবুলের মাধ্যমে আপন করে নিয়েছিল, সেই দিন থেকেই তার ক্ষুদ্র মস্তিষ্ক বুঝে গেছিল তার দায়িত্ব অনেক বড়। স্বামীর সোহাগ এবং ভালোবাসা পাওয়ার জন্য উঠে পড়ে লাগা লাবণী কোনটা শুধুমাত্র শারীরিক চাহিদার টানে কাছে আসা এবং কোনটা সত্যিকারের ভালোবাসা তা এতদিনে না বুঝলেও এখন বুঝতে পারছে। মাহাজাব কখনো তাকে ভালোবাসেনি। এক বিছানায় দুজন ছেলে মেয়ে থাকলে কাছে আসতে হয় বলেই কাছে এসেছিল। ভালোবাসার সঙ্গে কাছে আসার সম্পর্কটা খুবই নগণ্য, যা বোকা লাবণী বুঝতে এতকাল পার হয়ে গেছে। মাহাজাব আজ ভীষণ খুশি। এই আধুনিক যুগে নিজের জীবনসঙ্গী হিসেবে একজন আধুনিক মেয়েই প্রয়োজন হয়। শুদ্ধ ভাষাটা রপ্ত করতে পারলেও গায়ে ওড়না ফেলে বোল্ড আকর্ষিত করতে হয় কি করে তা লাবণী কখনোই রপ্ত করতে পারেনি এবং পারবেও না। সুতরাং এখন হাত বদল করা উচিত। মাঝে মাঝে খাবারেও তো পরিবর্তন আনতে হয় নাকি? লাবণী, এই লাবণী। লাবণীর ধ্যান ভাঙে। সে একদৃষ্টিতে চেয়েছিল মঞ্চে বউ সেজে বসে থাকা মহুয়ার দিকে। বড় ভাবি রুবার চিৎকারে সেখানে দাঁড়িয়ে থাকা দেয়। সে পরিমরি করে ছুটল রুবার দিকে। রুবা কোমরে হাত গুজে দাঁড়িয়ে আছে, তার চোখে তীব্র বিতৃষ্ণা, কপালে ভাঁজে সৃষ্টি, ঠোঁটটা শুকিয়ে আছে। লাবণীর কাছে আসতেই সে হুঙ্কার ছেড়ে বলল, একটা থাপ্পড় দিয়ে দাঁতগুলো নাড়িয়ে দেব। তোকে কি সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে বলেছিলাম আমি? আর একটু পর কাজে আসবে, নতুন বইয়ের পেটে কিছুই পড়েনি, সেই দিকে কি আমাকে ছুটতে হবে? আমি এখনো রেডি হতে পারলাম না। উফ লাবণী, যা না, আমি একার কত। লাবণী নিচু গলায় বলল, চাচি। তারপর সরে এলো। একটা প্লেটে অল্প একটু পোলাও আর কয়েক পিস গরুর গোস্ত নিয়ে এসে যে ঘরে সে এতদিন নিচে থাকতো সেই ঘরের ড্রেসিং টেবিলের ওপর রেখে আসলো। মহুয়া জাঁকজমক পূর্বভাবে বসে রয়েছে। তার পাশের চেয়ারে মাঝাব একের পর এক ক্লিক পড়ছে। ছবি তোলার ধুম উঠেছে যেন। লাবণী গুটি গুটি পায়ে মহুয়ার পাশে গিয়ে দাঁড়ায়। উপস্থিত সবাই তার দিকে তাকালো এমনভাবে যেন এই পরিবেশে সে বড্ড বেমানান। মাহাজাব প্রশ্নবোধ চোখে লাবণীর দিকে তাকালে লাবণী মিনমিন করে বলল, উনি কিছুই খাননি তাই। নিয়ে যাও। দ্রুত জবাব দেয় মাঝাব। তারপর ফিসফিসিয়ে মহুয়ার কানের কাছে কিছু একটা বলল।
লাবণী শুনতে পেল না। কথাটা শেষে মহুয়া উপস্থিত সকলের দিকে অল্প একটু হাসি ছুড়ে দিয়ে লাবণীর সঙ্গে উঠে এলো। তো তুমিই আমার সতীন? মহুয়া প্রশ্ন করে। এর জবাবে কি বলা প্রয়োজন লাবণী বুঝতে পারে না। বলা ভালো, সে অনেকটাই লজ্জিত এবং বিব্রত বোধ করলো। অথচ এখানে লজ্জা পাওয়ার কথা মহুয়ার, যে বিবাহিত জানার সত্ত্বেও মাঝহাবের গলায় ঝুলে পড়তে চলেছে। লাবণী অল্প একটু মাথা নাড়িয়ে হ্যাঁ প্রকাশ করে। মহুয়া বিছানার উপর বসে চাদরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। এটা তোমাদের বেডরুম ছিল তাই না? আর এখন থেকে আমাদের বেডরুম হবে, তাই না বলো? লাবণী নিভে যাওয়া গলায় জবাব দেয়। তোমার কি মন খারাপ লাবণী? আই থিঙ্ক মাযহাব আমাকে বিয়ে করছে, এটার কারণে তুমি খুব আপসেট হয়ে আছো। ডোন্ট বি আপসেট। আমি সতীন হিসেবে এতটাও খারাপ হব না লাবণী। অ্যান্ড তোমার যদি কোনো প্রেমিক থেকে, তবে তুমিও তাকে বিয়ে করতে পারো। এমনিতেও তোমাকে কদিন পরেই মাযহাব তালাক দিয়ে দিবে। চমকে উঠে লাবণী। মাঝহাব যে অনেকদিন যাবতী আরেকটি বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল তা জানা থাকলেও তাকে তালাক দিয়ে দেবে এমনটা ঘুণাক্ষরেও ভাবেনি সে। সবার আগে মাথায় একটি প্রশ্নই বাড়ি খায়, যদি মাহজাব তাকে ছেড়ে দেয় তবে কোথায় যাবে সে? তার যে এই পৃথিবীতে যাওয়ার মতো কোনো জায়গাই নেই। লাবণীর মুখে হঠাৎ করে বিষণ্ণতার চাদর নামলো। মহুয়ার নজর এড়ালো না, সে নিঃশব্দে হেসে বলল, ভয় নেই, তালাক দিলেও এ বাসায় থাকতে পারবে তুমি। আমি ওকে বলবো। এমনিতেও আমার কাজ টাজ করার জন্য একজন লোকের প্রয়োজন। আর যেহেতু এই সংসারে তুমি অনেক বছর যাবৎ আছো, তুমি সবচেয়ে ভালো বুঝবে এবং আগলে রাখতে পারবে। লাবণীর দুই চোখ ভরে আসে। যে সংসার তার নিজের ছিল এতদিন, তাজ অন্যের হাতে তুলে দিয়ে সেখানেই গৃহকর্মী হিসেবে নিযুক্ত হতে হবে। ভাগ্য বুঝি এতটাই বিরূপ? লাবণীর তরফ থেকে কোনো প্রকার জবাব না পেয়ে মহুয়া ভুরু কুঁচকে পুনরায় বলল, কি হলো, কোনো কথা বলছো না কেন? ও, ভাব দেখাচ্ছ? তোমার মতো মানুষের ভাব মানায় বলো তো? বুকে লাগে প্রতিটি কথা, তবুও লাবণী ঠোঁট খোলে না। সে যেন পণ করেছে জীবনেও আর একটি শব্দ উচ্চারণ করবে না। মহুয়ার সামনে খাবারের প্লেটটা রেখে লাবণী দায়সারা ভাবে বলল, খেয়ে নিন। মহুয়া সঙ্গে সঙ্গে প্রতি উত্তর করে, তোমার কি চোখ নেই? দেখছো না আমি সেজে গুজে আছি? এই অবস্থায় নিজ হাত দিয়ে কিভাবে খাবো? বাঁকা ঠোঁটে হাসে মহুয়া। লাবণীর একদম ভালো লাগছে না, বুকের ভেতর কেমন যেন করছে। এতক্ষণ কোনো রকম অনুভূতি না হলেও এখন খুব পড়ে কাঁদতে ইচ্ছে করছে সবকিছু ভেঙে চুরে তছনছ করে দিতে। মাঝহাবের কলার চেপে ধরে বলতে, আপনি আপনি শুধু আমার, শুধুই আমার। আপনি আর কাউকে বিয়ে করতে পারবেন না, কাউকে না। কিন্তু আফসোস, এগুলো কখনোই সম্ভব নয়। লাবণী বলল, ওনাকে ডেকে দিচ্ছি, উনি খাইয়ে দেবেন। বলেই এক সেকেন্ডে ঘর থেকে বেরিয়ে গেল সে। মহুয়া শব্দ করে হেসে ওঠে। লাবণীকে আচ্ছা রকম জ্বালানো গেছে ভেবে মনটা শান্তিতে ভরে উঠল তার। অন্যদিকে বেরিয়ে দেয়ালে পিঠ ঠেকায় লাবণী। দূর থেকে পুরনো বেডরুমটা চোখ ভরে দেখে নেয়। এরপর আর কখনো এই রুমে ওই বিছানায় মাঝহাবের পাশে ঘুমানো হবে না। হয়তো আর কখনোই একজন স্ত্রীর অধিকার নিয়ে এই ঘরে ঢোকাও হবে তার। সবকিছু আজকের পর থেকে চলে যাবে অন্য আরেকজনের দখলে। রাতের পর রাত স্বামীর সোহাগে শিখতে হবে সে। আর লাবণী, সে আগেও এই বাড়ির কাজের লোক ছিল এবং এর পরেও কাজের লোক হয়েই থাকবে। আচ্ছা, ভাগ্যকে তবে একেই বলে? রুবার চোখ মুখে আচ্ছা রকম বিরক্তি। শাড়ি সামলানোর কষ্টকর তার জন্য, সেখানে শাড়ি নিয়ে নিজে পড়া কোনো যুদ্ধের চেয়ে কম না। রুবার রাগ লাগছে লাবণীর ওপর। মেয়েটা কোথায় গিয়ে মরেছে কে জানে।
কতক্ষণ খুঁজে পাওয়া যায়নি তাকে, তাই একা হাতেই শাড়ি পরতে হচ্ছে এখন। লাবণী আবার শাড়ি পরতে জানে খুব সুন্দরভাবে। রুবা বিরক্তিকর শ্বাস ছেড়ে আয়নার দিকে তাকাতেই খানিকটা চমকে ওঠে। তনয় দাঁড়িয়ে। রুবা দ্রুত ঘাড় ঘুরিয়ে বলল, তুমি এখানে কেন? তনয় এগিয়ে আসে, ঠোঁটে হাসি। আসার পথেই দরজাটা পা দিয়ে ঠেকে ভিড়িয়ে দিল। রুবা কয়েক কদম পিছিয়ে যায়, এক আঙুল তুলে বাধা দেওয়ার ভঙ্গি করে বলল, একদমই না, খবরদার। যে কোনো মুহূর্তে তোমার ভাই চলে আসবে, পরে তুমিও মরবে, আমিও মরবো। তনয় কোনো কথা শুনল না, চোখ মিটিমিটি করে চোরাভাবে হাসল। রুবার কোমরে খপ করে ধরে তাকে টেনে নিল নিজের বাহু ডরে। উন্মুক্ত পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, আমি থাকতে তুমি কষ্ট করতে যাবে কেন সোনা? আই এম হেয়ার। না শাড়ি পরিয়ে দেই। রুবা বিদ্যুৎ বেগে সরে দাঁড়ায়, স্পষ্ট কণ্ঠে প্রতিবাদ করে ওঠে, তনয়, লিমিট ক্রস করো না। তোমার সাথে আমার সম্পর্কটা রাতের আধারের মতোই অন্ধকার, যা অন্ধকারে রাখলেই ভালো। দিনের আলোয় এনে নিজের বিপদ ডেকেও না। ওকে ম্যাডাম, সরে যাচ্ছি। হ্যাপি? বলে তনয় সরে দাঁড়ালো। তার ঠোঁটের হাসিতে বিদ্যুৎ খেলা করছে। রুবা স্বস্তির শ্বাস ছাড়ল, দ্রুত গিয়ে দরজাটা খুলে দিল। তারপর এলোমেলো শাড়ির কুচিগুলো ঠিক করতে লাগলো মনোযোগ সহিত। তনয় আয়নার সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। রুবা বলল, সামনে থেকে সরো তো, আয়নায় দেখবো। তনয় সরে দাঁড়িয়ে বলল, তুমি কিন্তু আমাকে কিছুই খোলাসা করো না এখনো রুবা। কেন এই দ্বিতীয় বিয়ে? কেনই বা মহুয়াই আসছে ভাইয়ের ওয়াইফ হিসেবে? আর তুমি কি শিওর মহুয়া পারবে? রুবা তাকায়, তার সমস্ত মনোযোগ নষ্ট হয়ে গেছে। দরজার বাইরে কেউ আছে কিনা তার তীক্ষ্ণ চোখে পরখ করে দেখল। তনয়ের কাছাকাছি এসে নিচু গলায় বলল, তোমাকে কতবার বলেছি যেখানে সেখানে এইসব ব্যাপারে কথা না বলতে। তুমি কি চাও আমাদের সত্যটা সবাই জেনে যাক? না, তা চাইবো কেন? কিন্তু তুমিও তো আমার থেকে কথা লুকিয়ে যাচ্ছ। মহু আর তোমার ভেতরে কি কথা হয়েছে তাই কি আমাকে বলেছো? বলো। বলিনি, কারণ সময় আসেনি। সময় আসলে তোমার প্রশ্নের সব জবাব পেয়ে যাবে। শুধু এইটুকু বলি, নিশ্চিন্ত থাকো। ম্যাক্সের কাছে পৌঁছানোর একমাত্র উপায় মহুয়াই জানে। মানতে হবে আমাদের মাথায় যতটুকু, তার চাইতেও বেশি বুদ্ধি ওর মাথায়। হবে নাই বা কেন? ও তো কোনো সাধারণ মানুষ নয়। রুবার ঠোঁটে তীক্ষ্ণ হাসি। তনয় নিশ্চিন্ত হলো। একবার ম্যাক্সকে নিজেদের হাতের মুঠোয় আনতে পারলেই আমরা যেটা চাচ্ছি সেটা পেয়ে যাব। তখন আমাদের চাইতে ধনী এবং শক্তিশালী আর কেউ থাকবে বলে মনে হয় না। তনয় বলল। রুবার কথার মাঝে বলে উঠল, এতটা সহজ ভেবো না। ম্যাক্স ওদের জগতে শুধুমাত্র রাজকুমার। তাকে হাত করার কি এতই সহজ? মোটেও না। তার জন্য প্রয়োজন ধৈর্য আর তীক্ষ্ণ বুদ্ধি। কত সময় লাগবে জানি না, তবে ম্যাক্সকে আমাদের হাতের মুঠোয় আনতেই হবে, যে কোনোভাবেই। জানি। তো তোমাদের প্ল্যানের প্রথম ধাপ কি? রুবা মাথা এদিক ওদিক নাড়িয়ে বলল, সময় হোক, জানতেই পারবে। খুব আরম্ভ করেই মহুয়া আর মাঝাবের বিয়েটা হয়ে গেল। লাবণী চেয়ে চেয়ে দেখল শুধু, মুখ ফুটে বুক ভাঙা কথা কাউকে বলতে পারল না। সন্ধ্যার পর একে একে সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মাঝাবের অফিসের কলিগ সকলেই বিদায় নিলে লাবণী রান্নাঘরে বিছানা করতে লাগলো। রুবা মিষ্টির প্যাকেট নেওয়ার জন্য রান্নাঘরে এসে লাবণীর প্রস্তুতি দেখে বলল, কয়টা বাজে? এখনো বিছানা গোছাচ্ছিস কেন? লাবণী নিচু গলায় বিনয়ের সঙ্গে উত্তর দেয়, আমার শরীরটা ভালো নেই ভাবি, মাথাটা কেমন যেন করছে। মুখ ফসকে কিছু কড়া কথা বেরোতে গিয়েও বেরোলো না। সেগুলো গিলে নিয়ে লাবণীকে আগাগোড়া পরখ করলো রুবা। হুট করেই গলার স্বর পাল্টে বলল, ঠিক আছে, কিন্তু এখানে বিছানা করছিস কেন? পেছনের বারান্দায় চৌকি পেতেছে,
তনয়, তোর জন্য ওখানে গিয়ে এসো, রান্নাঘরে বারবার আসবো যাব, তোর ঘুমের ডিস্টার্ব হবে না? লাবণী চুপচাপ বিছানা নিয়ে বারান্দায় চলে এলো। তনয় কিছু কিছু কথা শুনতে পেয়ে পায়ে পায়ে এগিয়ে আসে। দরজায় দাঁড়িয়েই লাবণী চলে যাওয়া দেখে বলল, বাবা, ম্যাডামের হঠাৎ দরদ জেগেছে দেখছি। রুবা কানে তুলল না। মিষ্টির প্যাকেট ফ্রিজ থেকে বের করে কিছু পিস একটা প্লেটে নিয়ে বাকিগুলো পুনরায় ফ্রিজে রেখে দিল। প্লেটটা নিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই তনয় বাধা হয়ে দাঁড়ায়। দুহাত দুদিকে প্রসারিত করে দাঁতগুলো কেলিয়ে বলল, ম্যাডামের তেজ বেড়ে গেল হঠাৎ করে, ব্যাপার কি ম্যাডাম? আপনার দল ভারী হয়েছে এই কারণে বুঝি? রুবা কাঠ গলায় বলল, তনয়, তুমি কিন্তু লিমিট ক্রস করছো বারবার। আমাকে রাগিও না। আমি তোমাকে বলেছি না আমাদের সম্পর্কটা রাতের আধারের মতোই অন্ধকার। তুমি চাইলে আমাদের সম্পর্কটা দিনের আলোর মতো উজ্জ্বল হতে পারে রুবা। বড় ভাইয়া মারা গেছে, 5.5 বছর হয়ে গেল। তোমার বাবা মা তোমাকে ফিরিয়ে নিতে চাইলে তুমি যাওনি, মায়ের দেখভাল করার বাহানা দিয়ে থেকে গেছো। কিন্তু আমি জানি এর পেছনে তোমার কি উদ্দেশ্য ছিল। আজ তোমার বাবা মা নেই, আমার মাও নেই। বড় বিধবা ভাবি যদি দেবর সঙ্গে সম্পর্ক করে নতুন করে, এতে দোষের কি আছে? এরকম তো অহরহ হচ্ছে রুবা, তুমি কেন মানতে চাইছো না? কারণ আমার একমাত্র লক্ষ্য ব্লাড স্টোন। যে করেই হোক, যেভাবেই হোক, আমি এটা চাই। আর এর জন্য যা কিছু করার প্রয়োজন আমি তাই করব। তনয়, তোমার প্রতি এক্সট্রা কোনো কিছু ভেবে সময় নষ্ট করার মতো আমার হাতে নেই। রুবার গলার তেজ, চোখের উজ্জ্বল দীপ্তি, আঁখি দুটো চকচক করে ওঠে আবেগে ঘন হয়ে। তনয় কথার পিঠে কথা বলার মতো জুৎসই কিছু খুঁজে পায় না। মাঝাবের আগেও আরো একটি ভাই ছিল তার, যার নাম ছিল ফুয়াদ। ফুয়াদের সঙ্গে রুবার বিয়ে হয়েছিল প্রায় 7 বছর আগে। তারপর একদিন ফুয়াদ অদ্ভুত জ্বরে কাতর হয়ে মারা গেল। রুবা তখনও যুবতী। তার বাবা মা তাকে অন্যত্রে বিবাহ দিতে চাইলে সে রাজি হয়নি। নানান বাহানায় থেকে গেল এখানেই। আস্তে আস্তে তনয়ের সঙ্গে সংঘাত গড়ে ওঠে তার। তনয় একদিন জানতে পারল সে যা নিয়ে রিসার্চ করছে, যা যা সে জানে তার চাইতেও বেশি জ্ঞান রুবার রয়েছে সেই বিষয়ে। এবং শুধু তাই নয়, ব্লাড স্টোন নিজের হাতের মুঠোয় করার জন্য রীতিমতো পাগল হয়ে উঠেছে রুবা। যদি এর জন্য কাউকে খুন করার প্রয়োজন হয় তবে তাও সে করবে। তনয়ের মাঝে মাঝে সন্দেহ হয়, ফুয়াদ ভাইকেও কি রুবাই মেরে ফেললো? তনয়কে ভাবনার সাগরে ডুবে যেতে দেখে নিজেকে ধাতস্থ করে রুবা। পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার সময় ভূত দেখার ন্যায় চমকে ওঠে সে। লাবণী দাঁড়িয়ে আছে প্রশ্নবোধক চোখে। রুবা ঘাড় ঘুরিয়ে কটমট করে চাইল, পারছে না চোখের আগুন দিয়ে তনয়কে ভস্ম করে দিতে। এই ছেলের জন্য বারবার ব্লাড স্টোনের ব্যাপারে কথা বলতে হয় তার। আর যখন এই প্রসঙ্গ আসে তখন দিক বেদিক ভুলে যায় সে। ব্লাড স্টোন কবজা করার নেশায় পাগল রুবা। ভয় হচ্ছে লাবণী কি শুনে ফেললো কিছু। তো তুই এখানে কেন? মানে ঘুমাসনি এখনো? রুবার গলা কাঁপছে, হাতের তালু ঘামছে। তনয় ততক্ষণে রুবার পাশে এসে দাঁড়িয়েছে। সে নিজেও আশঙ্কিত, রুবাকে নিয়ে নয়, লাবণীকে নিয়ে। যদি লাবণী সত্যি সত্যি কিছু শুনে ফেলে তবে যে ওর দিনও ফুরিয়ে যাবে। লাবণী হতভম্ব গলায় বলল, পানি খেতে আসছি ভাবি। আপনি এভাবে কাঁপছেন কেন? ভাবি, আপনি ঠিক আছেন তো? নাসিকাপথে ভেস করে শ্বাস নিঃশ্বাস বেরিয়ে এলো। তনয় রুবার দুজন দুজনের দিকে অল্প একটু চাইল। স্বাভাবিক গলায় রুবা বলল, ও ও আচ্ছা, না কিছু না, আমারও শরীরটা খারাপ লাগছে রে চাই। চোখের ইশারায় তনয়কে নিজের ঘরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে রুবা জায়গা ছাড়ে। ঠোঁট গোল করে বাঁশির আওয়াজ তোলে তনয়ও চলে যায় পিছু পিছু। লাবণী ওদের দুজনের যাওয়ার দিকে ক্ষণকাল তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। তার কানে বাজছে দুটি শব্দ, ব্লাড স্টোন। কি ব্লাড স্টোন? কেন এটি নিজের করার জন্য রুবা পাগল হয়ে উঠেছে? এটি কোথায় আছে? এর কাজই বা কি?
প্রশ্নে প্রশ্নে মস্তিষ্ক ভারী হয়ে উঠলেও উত্তর মিলল না একটাও। দ্বিধাদ্বন্দ্ব মন নিয়ে এক গ্লাস পানি খেয়ে বারান্দার দিকে পা বাড়ালো লাবণী। বলেছিলাম তোমাকে যখন তখন এই প্রসঙ্গ তুলবে না। আমার এতদিনের সাধনা যদি তোমার কারণে নষ্ট হয়ে যায় তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো তনয়, এমনকি মহুয়াও তোমাকে ছাড়বে না। দাঁতে দাঁত পিষে তনয়ের উদ্দেশ্যে কথাগুলো ছুড়ে রুবা। তার হাত দুটি তনয়ের কলার চেপে ধরেছে। নিজেকে রুবার থেকে ছাড়ানোর বিন্দু মাত্র প্রচেষ্টা নেই তনয়ের মধ্যে, বরং তাকে দেখে খুশি খুশি লাগছে। আর একটু কাছে ঘেঁষে রুবার কোমর জড়িয়ে ধরল তনয়। রুবা চোখ পাকালো, ঝাঁঝালো স্বরে বলে উঠল, তোমার সাহস দেখে দিন দিন অবাক হচ্ছে তনয়। তুমি কি জানো না আমি চাইলে এই মুহূর্তে তোমার ঘাটটা মোটকে দিতে পারি? তনয় বাঁকা হেসে জবাব দেয়, আর তুমিও কি জানো না আমি চাইলে তোমার সত্যতা সবার সামনে তুলে ধরতে পারি? যদিও এই যুগে এসে কেউ তোমার সত্যতা বিশ্বাস করতে চাইবে না, এর জন্য আমার কাছে প্রুফ আছে। তোমার সেই ভিডিও মনে পড়ে রুবা? একটা চিরবিরানি রাগ রুবার সন্দেহে রন্ধ্রে ছড়িয়ে পড়তে লাগলো। ক্রমেই চোখের মনি পরিবর্তন তনয়ের হাসির মাত্রা বাড়িয়ে দিল। আচমকা রুবাকে ঘুরিয়ে পিছন থেকে চাপটে ধরে তার কাঁধে নিজের থুতনি রেখে ফিসফিস করে বলল, এই ভুলটা একদমই করতে ভুলেছিও না। ব্লাড স্টোন জাহির করার জন্য তোমার যেমন প্রয়োজন আছে আমারও আছে। আরও খোলাসা করে বলবো? কেন প্রয়োজন নেই খোলাসা করার, আমি সবই জানি। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে নিজের ক্রোধ সংবরণ করে রুবা। এই এক জায়গাতে এসে আটকে আছে। ব্লাড স্টোন পাওয়ার জন্য এমন একটি নিয়মের মধ্য দিয়ে তাদের যেতে হবে যেখানে তনয়ের প্রয়োজনীয়তা অত্যাধিক। একবার শুধু সেই প্রয়োজনীয়তাটুকু পরিপূর্ণ হোক, তারপর একে একদম দেখে নেবে মনে মনে ভাবে রুবা। চোখের রং স্বাভাবিক হয় তার। তনয়ের বাহুবন্ধনে ধীরে ধীরে সিক্ত হতে শুরু করে সে। আচ্ছা একটা কথা বলো তো, লাবণীর উপর তোমার হঠাৎ দরদ বেড়ে গেল কেন? এই কারণেই তোমাকে গরু বলি আমি। সামান্য বিষয়টা মাথায় ঢোকে না তোমার। লাবণী যে আমাদের তুরুপের তাস তনয় ভুলে গেলে এও কথা। ব্লাড স্টোনের কাছাকাছি পৌঁছাতে হলে আমাদের ম্যাক্সকে হাতের মুঠোয় আনতে হবে, আর ম্যাক্সকে হাত করার জন্য প্রথম চালটি চালাবে লাবণীকে দিয়ে। রুবার চোখ জোড়া ফের চিকচিক করে ওঠে। তনয় মুগ্ধ নয়নে তাকিয়ে রয়। রুবার মতো বুদ্ধিমতী মেয়ে সে আর দুটো দেখেনি। মানুষের মাথা চলে স্পিডে, তার চাইতেও দ্বিগুণ বেশি স্পিডে চলে রুবার মাথা। কেননা রুবা একজন না, এই রহস্য খলসা করার আসল সময় এখনো আসেনি। যে দরদর করে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে লাবণীর। এক ফোঁটা ঘুমও নেই, তবুও ঘুমের ভান করে শুয়ে রয়েছে সে। মাথায় ঘুরপাক খাচ্ছে মাঝহাবের সাথে কাটানো বিশেষ বিশেষ কিছু মুহূর্ত। মাহাজাব যখন তার কাছে আসতো, তাকে টেনে নিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিত। যখন যখন লাবণীর অধরে নিজের ঔষধ স্পর্শ করত, সেই সব মুহূর্তগুলি লাবণীর জন্য বিশেষ। বোকা মেয়ে, ভালোবাসার আসল সংখ্যা কি এগুলোই লাবণী জানে না। মশার উপদ্রব ভীষণ, শুয়ে থাকা দেয়, কামড়ে কামড়ে ফালা করে দিচ্ছে। অগত্যা লাবণীকে উঠে বসতে হয়। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। বারান্দার দরজা আটকানো নয়, ভিড়িয়ে রাখা। লাবণী চট করে গায়ে ওড়না টেনে নিল। আলগা পায়ে উঠে দরজা মেলতেই অস্বস্তি ভরা মুখখানা ভেসে ওঠে। লাবণী, মহুয়াকে একটু শাড়ি পরিয়ে দিবি? একটা নতুন শাড়ি এনেছিলাম ওর জন্য, কিন্তু ও পরতে পারে না। ভাবির কাছে গিয়েছিলাম, সে বোধহয় ঘুমাচ্ছে। তুই যদি... কথার পিঠেই কথা বলে লাবণী। আমি আসছি। মহুয়া বিছানার ওপর আয়েশি ভঙ্গিমায় বসে রয়েছে, অপেক্ষা করছে মাঝহাবের। তার পাশেই অবহেলিত রূপে পড়ে রয়েছে মাঝহাবের দেওয়া পছন্দের রঙের একটি শাড়ি। বিয়ের রাতে স্ত্রীকে কিছু একটা
উপহার দিতে হয় বলে মাহজাব অনেক খোঁজে এটা নিয়ে এসেছে বলা ভালো। প্রায় 100টা শাড়ি বেছে তবেই নিয়ে এসেছে, অথচ যার জন্য এই খাটুনি তার কাছে এই শাড়ির মূল্য শূন্যের কোঠায়। মহুয়া বাঁকা ঠোঁটে হাসলো। রুবার কাছাকাছি থাকার জন্য এই বিয়ের নাটকটা সাজাতে হয়েছে তাকে। মাঝাব কামুক পুরুষ, সুন্দরী নারী দেখলে তার মাথা ঠিক রাখা দেয়। তাই তো নিজের অপার সৌন্দর্য দিয়ে তাকে হাতের মুঠোয় করেছে মহুয়া। প্রতিটি পরিকল্পনার পেছনে ছিল রুবার জাদুকাঠি। রুবা যেমন যেমন বলেছে ঠিক তেমন তেমন করেছে সে। অবশেষে আজ বিয়েটা সম্পূর্ণ হলো। এবার মাঝাবকে আর প্রয়োজন নেই। এই বাড়িতে ঢোকাই ছিল মহুয়ার আসল উদ্দেশ্য। মাঝাব ঘরের ভিতরে ঢুকলে মহুয়া চিন্তিত গতিপথে লাগাম টানলো। নিজের বসার ভঙ্গিমা পরিবর্তন করে দ্রুত হাত পাশ থেকে তুলে নিল শাড়িটি। ঠোঁট বাঁকিয়ে কিশোরীর ন্যায় আহ্লাদি কণ্ঠে বলে উঠল, এতক্ষণ লাগলো আসতে? মাঝাবের বুকে ধাক্কা লাগে। লাবণী কোনোদিনও এভাবে বলেনি। একজন পুরুষ সব সময় চায় তার স্ত্রী তার কাছে আবদার করুক, অভিযোগ করুক, তবে সেই আবদারগুলো অভিযোগগুলো হবে খুনসুটিতে ভরা। লাবণীর ঠান্ডা স্বভাব তাদের সম্পর্ককেও ঠান্ডা করে দিয়েছে। মাঝাব এক চিন্তার মাঝেই আরেক চিন্তা উদয় ঘটায়। হঠাৎ করেই লাবণীর কথা এত মনে পড়ছে কেন? পেছনে ঘাড় ঘুরিয়ে লাবণীকে গুটি গুটি পায়ে দরজার কাছটায় দাঁড়িয়ে থাকতে দেখে গলায় কঠিন্য যোগ করে মাঝাব বলল, সঙ্গের মতো দাঁড়িয়ে থাকার জন্য ডাকিনি, এদিকে আয়, ওকে সারিয়ে পরিয়ে দিয়ে যা। লাবণীর রা নেই, নিঃশব্দে এগিয়ে যায় মহুয়ার দিকে। মহুয়া শব্দ ছাড়াই হাসলো। তার কেমন যেন সুখী সুখী লাগছে। বলা ভালো অন্যের দুঃখে সুখ খুঁজে নিতে ওস্তাদ সে। পাছে মাঝাব তার ঠোঁটের হাসি না দেখে ফেলে, এর কারণে দ্রুত ঠোঁট আটকায়। মাঝাবের দিকে তাকিয়ে মেকি রাগের সুরে বলে, তুমি দাঁড়িয়ে কেন? তুমি গেলেই না ও শাড়ি পরাবে। মাঝাব কিছু একটা বলতে গিয়েও কথাটা আটকে নিল। ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে এলো। লাবণী কাজে নেমে পড়ে। অভিজ্ঞ হাতে মহুয়াকে শাড়ি পরিয়ে দিতে লাগলো একেবারে নিস্তব্ধ হয়ে। তাকে দেখে বোবা মানুষ লাগছে। মহুয়া ক্ষণকাল চেয়ে চেয়ে দেখল। চুপচাপটা ঠিক জমছে না। সে নীরবতা ভাঙতে বলল, তোমাকে শুধু শুধু কষ্ট দিলাম লাবণী, কিছু মনে করো না। আচ্ছা। দায়সারা জবাব। লাবণীর বুকে আগুনে আরেকটু ঘি ডালতে মহুয়া বলল, আমি ওকে মানা করেছিলাম, এখন এসব শাড়ি পরার কি দরকার? না, তার এক কথা, আমাকে এখনই এই শাড়ি পরতে হবে, তারপর নাকি আমাকে আদর করবে। অদ্ভুত মানুষ উনি, না বলো? আচ্ছা, তোমার কাছেও কি এরকম আবদার করতো উনি? তোলবার শুরু হয় ভেতর বাড়িতে, অথচ বাইরে থেকে স্থির, একদম শান্ত। মাথাটা দুদিকে নেড়ে ছোট্ট করে জবাব দেয় লাবণী, ওহ, তাহলে তুমি ভাগ্যবতী ছিলে, সেরকমভাবে স্বামীর জ্বালানো পাওনি। আমাকে দেখো না, বিয়ে হতে না হতেই জ্বালিয়ে শেষ করে ফেলছে। সামনে আর কি কি যে সহ্য করতে হবে কে জানে। বুকের ভিতরে চাপানো কষ্টগুলো দলা পাকিয়ে ওপরে উঠে আসার জন্য মোচড়ামুচড়ি শুরু করেছে। লাবণীর ভয় হয় নিজের দুর্বলতা যদি চোখ বেয়ে নেমে আসে। এই দুর্বলতা যে কাউকে দেখানোর প্রয়োজন নেই। লাবণী একা, বড্ড একা। কে কি বললো, কে কি করলো, তার সেসবে বিন্দু মাত্র কান দেওয়ার দরকার নেই। পুনরায় ছোট্ট করে জবাব দেয় লাবণী, শেষ, আমি আসি তাহলে। পা বাড়ায় ঘর ছাড়ার উদ্দেশ্যে। পেছন থেকে তার একটি হাত টেনে ধরল মহুয়া। লাবণীর চোখে চোখ রেখে বলল, আমার কথায় কষ্ট পেলে? তোমার বাকি জীবনটা এখনো পড়ে আছে লাবণী, নতুনভাবে আবার চাইলে শুরু করতে পারবে সব। তুমি যদি চাও তবে আমি খুঁজে দেবো, কোনো দারোয়ান টারোয়ান অথবা ড্রাইভার পেয়েই যাব তোমার জন্য। ঠোঁট ছিটকে বিদ্রুপ বেরিয়ে এলো। অন্য সময়ের মতো এবারেও পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো লাবণী। তারপর
কি মনে হতে থমকে দাঁড়ালো। আঁখি দুটি স্পষ্ট করে কণ্ঠে জোর এনে প্রতি উত্তর করলো। আমার কথা ছাড়েন, যে প্রথম স্ত্রী থাকতেও দ্বিতীয় স্ত্রী আনতে পারে, সে দ্বিতীয় স্ত্রীকে রেখে তৃতীয় বিয়েও করতে পারবে। তারপর আর এক মুহূর্ত নয়, হন্যে পায়ে ঘর থেকে বেরিয়ে যায় লাবণী। এখনো কথা শুনে রাগে ফেটে পড়ার কথা থাকলেও শব্দ করে হেসে ওঠে মহুয়া। আয়নায় নিজেকে আপাদমস্তক দেখতে দেখতে বিড়বিড় করে স্বগতিক করলো। আমার বস থেকে ছাড়া পাওয়া এতটাও সহজ নয় লাবণী বিবি, সে তো আর তুমি জানো না। ঘরের দিকে এগোচ্ছিল মাঝাব। পথে মধ্যে লাবণীর সঙ্গে ধাক্কা লাগে তার। লাবণী খেয়াল করেনি, ধাক্কা লাগার সাথে সাথেই দুহাত লাবণীর পিঠ আঁকড়ে ধরে। তাকে পড়ার হাত থেকে বাঁচায় মাঝাব। লাবণী মোচড় দিয়ে সরে দাঁড়ালো। তার চোখের দৃষ্টি ঘোলা। অদ্ভুত রাগ হচ্ছে এই মানুষটার প্রতি। এখন তো মনে হচ্ছে ফাও ফাও এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো মানেই নেই। তার চেয়ে সে এই বাড়ির কাজের লোক হিসেবেই থাকবে। অন্তত কাউকে হারানোর মতো জঘন্য আর তীব্র কষ্ট তো হবে না বুকের মধ্যে। কি হয়েছে? মাঝাব প্রশ্ন ছুড়ল। লাবণী গ্যাগ গ্যাগ করেই বলল, কিছু না, আপনি নাকি আমাকে তালাক দিবেন? পাল্টা প্রশ্ন ছড়ে লাবণী। মাঝাব সামান্য অপ্রস্তুত হয়, গলায় গাম্ভীর্য এনে বলে, হুম। তাহলে দ্রুত দিয়ে দিন, যদি পারেন কালকেই। তারপর পুনরায় ছুটে চলে আসে লাবণী। মাঝাব ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রয়। সে ভেবেছিল লাবণীকে তালাক দেওয়া এত সহজ হবে না, হয়তো লাবণী চাইবে না। কিন্তু এখন লাবণী নিজে থেকেই তালাকের জন্য পাগল হয়ে উঠেছে। মাঝাব বিড়বিড় করে বলে, অদ্ভুত। পেয়ারের বিবির সঙ্গে কি এমন আলাপ করলে? ঘরে ঢুকতে না ঢুকতেই মহুয়ার প্রশ্ন শুনে কপালে ঈষৎ ভাঁজের সৃষ্টি হয় মাঝাবের। সে ভুরু যুগল বাঁকিয়ে প্রশ্ন করে, মানে কার সাথে কিসের আলাপ? ওহ, এখন না বোঝার নাটক করো না। আমি সবই দেখেছি। লাবণীকে একদম জড়িয়ে ধরা, আবার কী সব কথা বললে? তেমন কিছুই না মহুয়া, আর ও পরে যেতে নিচ্ছিল দেখে ওকে ধরেছি। তাই? মহুয়ার ভাবভঙ্গি ভালো ঠেকছে না মাহজাবের নিকট। সে এগিয়ে গিয়ে মহুয়ার হাত দুটি নিজের হাতের মুঠোয় ভরে নেয়, বলল, আচ্ছা হয়ে গেছো? আরে বাবা, আমি বলেছি তো ওকে তালাক দিয়ে দিব। ওর প্রতি আমার যদি ইন্টারেস্ট বা ভালোবাসা থাকতো তবে কি তোমাকে বিয়ে করতাম বলো? মহুয়া এক ঝটকায় হাত ছাড়িয়ে নেয়। মুখ অন্যদিকে ঘুরিয়ে মেকি অভিনয়ের সুরে বলে, কিন্তু অভ্যাস কি এত সহজে ছাড়া যায় মাঝাব? ওর সঙ্গে কত বছর ধরে আছো, এত সহজেই ওকে ছেড়ে দিতে পারবে না, আমি জানি। ভুল ভুল জানো তুমি। তুমি দেখতে চাও আমি কি করতে পারি আর না করতে পারি? মহুয়া মুখ ফেরায়। মাঝাবের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বলল, দেখতে চাই। তাহলে আগামী কালকে ধর্মীয়ভাবে আমার আর লাবণীর তালাক হয়ে যাবে। কাগজে কলমে হতে একটু দেরি হবে, তা তো তুমি জানোই। তারপরও যত দ্রুত পারবো কাগজে কলমেও তালাক দেব আমি। এবার হ্যাপি? চোখজোড়া ঝিলিক দিয়ে ওঠে, ঠোঁটের কোণে ক্রু হাসি, যেন খুব খুশি হয়েছে। এমন ভঙ্গিতেই মহুয়া জবাব দেয়। জি স্যার, বড্ড হ্যাপি। অপরদিকে মনে মনে সে বলে চলে, ওয়েল ডান মহুয়া, ওয়েল ডান। এই ঘরে ঢুকেই সর্বপ্রথম চাল তুমি চালতে পেরেছো। আর কিছু সময় মাত্র, তারপরই লাবণীকে দিয়ে চালা হবে ব্লাস্ট স্টোন হাতানোর প্রথম ছলটি। মহুয়া জানো, আমি ভেবেছিলাম লাবণী যখন শুনবে ওকে তালাক দেওয়ার কথা অনেক কান্নাকাটি করে ঝামেলা সৃষ্টি করবে, কিন্তু ও নিজেও তালাক দিতে চাইছে। আমাকে মাত্রই বলল, একটু অবাকই হলাম আমি।
মহুয়ার ধ্যান ভাঙে মাঝাবের কথার তীরে। মাঝাব ততক্ষণে বিছানার উপর পা তুলে বসেছে। মহুয়া মনে মনে বলল, এখনই সময়। তারপর দ্রুত গিয়ে মাঝাবের পাশে বসে পড়ল। একটা কথা বলি, তুমি আমাকে বিশ্বাস করো? অবশ্যই করি। কি বলতে চাও বলো তো? তবুও কিছুটা সময় নিয়ে একটা নাটকীয় সূচনার সৃষ্টি করে মহুয়া। তারপর ধীরস্থির ভাবেই বলল, আমার মনে হয় ওই মেয়েরও কোথাও কোনো চক্কর আছে, বুঝছো? তাই তো তোমার থেকে ছাড়া পেয়ে উড়ে চলে যেতে চায়। আবার দেখোই না, এই যে তুমি বিয়ে করলে, কই ও তো একবারও কোনো কিছু বলে নাই। অন্য কোনো বউ হলে কি এতটা স্থির থাকতো নিজের স্বামীর দ্বিতীয় বিয়েতে? কঠিন ভাবনায় নিমজ্জিত হলো মাঝাব। মহুয়ার প্রতিটা কথা তার মস্তিষ্কের আড়ল তৈরি করেছে। মহুয়া বুঝতে পারল তার কথায় কাজ হয়েছে। সে পুনরায় আগুনের একটু ঘি ঢালতে বলল, ওকে তালাক দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও মাঝাব। তারপর ও যেখানে যা খুশি করে বেড়াক, আমরা আমাদের মতো নতুন জীবন শুরু করি তোমার বাড়িতে থেকে। তোমার খেয়ে পড়ে অন্য কোথাও সম্পর্কে জড়ালে বিষয়টা সমাজের চোখে কতটা নিম্নমানের হবে ভেবে দেখেছো? তখন তোমার সম্মান নিয়ে টানটানি হবে। আমার স্বামীর খারাপ হোক কিছুতে, এটা আমি কখনোই চাইবো না মাঝাব। মাঝাবের প্রাণ শান্ত হয়। না, সে কোনো ভুল করেনি মহুয়াকে বিয়ে করে। মহুয়ার মতো মেয়ে তাকে এতটা ভালোবাসে। আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে ভেতরটা। মহুয়ার প্রতিটি কথায় সমর্থন প্রদান করে মাঝাব। নিজের সিদ্ধান্ত হয় আগামীকাল তালাকের পর লাবণীকে এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য জানিয়ে দেওয়া হবে। মাহজাবের বুকের ভেতরে মেয়েকে ভালোবাসার সহিত মাথা রাখে মহুয়া। মনে মনে নিজের প্রশংসায় পঞ্চমুখ সে। আস্তে নাস্তেই কতগুলো কাজ করে ফেললো। রুবাকে জানাতে হচ্ছে। চোখের পানিতে বুক ভেসে যায়, তবুও ঠোঁট ফুটে শব্দ সৃষ্টি হয় না। নিকষ কালো রাতের আঁধারে ঘন চোখে চেয়ে রয় লাবণী। মাথায় থাকা বালিশটি জানে লাবণীর ভেতরের তোলপাড়ির ভয়ঙ্কর ধ্বনি। কেন 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 করলেন এমন আপনি? আমার বাবা মা নেই, আমার পরিবার নেই, আমি কোথায় জন্মগ্রহণ করেছি, কে আমার বাবা মা, আমি কিছুই জানি না। ছোটবেলা থেকেই ধুকে ধুকে বড় হয়েছি। আপনার আম্মা আমাকে নিয়ে এসে নতুন জীবন দান করেন। তারপর যখন আপনার সঙ্গে আমাকে জড়া লাগিয়ে দিলেন, আমি ভেবেছিলাম অবশেষে আমার সব কষ্ট চলে যেতে শুরু করেছে। কিন্তু এটা কি করলেন আপনি মাঝাব? আপনি রাতের পর রাত কাজের বাহানায় ঘরের বাইরে থেকেছেন। ছুটির দিনগুলোয় বন্ধুদের নিয়ে মেতেছেন। আমাকে নিয়ে দূরে ঘুরতে যাওয়া তো দূর, কখনো সবচেয়ে কাছের মার্কেটেও নিয়ে যাননি। শুধু যখন যখন আপনার শরীরে তৃষ্ণা জেগেছে তখন তখন হাত বাড়িয়ে আমাকে কাছে টেনে নিয়েছেন। আমিও সেইটাকে সাড়া দিয়েছি, কখনো বিন্দু মাত্র অজুহাত দেখায়নি। কেন জানেন? কারণ আমি আপনাকে সম্মান করতাম, আপনাকে আপনাকে ভালোবাসতাম। আপনার প্রতি একটা আলাদা অনুভূতি কাজ করতো আমার। আপনার করা প্রতিটি আদেশ আমার জন্য কর্তব্য হয়ে দাঁড়াতো যেন। আর আপনি আপনি এভাবে তার প্রতিদান দিলেন মাঝাব। একটু দয়া হলো না আপনার আমার প্রতি? এতটাই প্রাসান আপনি কি করে হতে পারলেন মাঝাব? কি করে হতে পারলেন? অন্তর কাঁপিয়ে কথাগুলো নিঃসৃত হয়, অথচ নিস্তব্ধতা ঘিরে ধরেছে লাবণীকে। মনে ঝড় মনেই চেপে বাথরুমের দিকে এগোয় সে। মুখ চোখে পানির ঝাপটা দেওয়ার প্রয়োজন। ঘুম দরকার, খুব দরকার। তবে যদি মনটা একটু শান্ত হয়। একটা চাপা হাসির শব্দও ধীরে ধীরে জোরালো হয়ে ওঠে। লাবণীর কান খাড়া হয়। সে বোঝার চেষ্টা করে কে হাসছে। হাসিটা মোটেও স্বাভাবিক লাগলো না, কেমন যেন খসখসে। লাবণী বাথরুমের বেগ ভুলে যায়। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রাতের নিস্তব্ধতায় কান পাতল, শোনার চেষ্টা করে। তারপর এগিয়ে যেতে শুরু করে। এগোতে এগোতে রান্নাঘরের সামনে এসে থমকে দাঁড়ালো। শব্দটা ভেতর থেকেই আসছে। কেমন যেন ভয় ভয় করছে লাবণীর। আশেপাশে যে কারো অস্তিত্ব না পেয়ে সে আবারও ঘাবড়ে যায়। চোখ বুঝে নিজের মনে সাহস সঞ্চয় করলো।
তারপর ধীরে ধীরে চোখ খুলে রান্নাঘরের ভেতরে ঢোকে। ফ্রিজের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, তার পেছনটা স্বাভাবিক মানুষের মতো নয়। লাবণী দু কদম পিছিয়ে ভয়ে আর্তনাদ করে ওঠে। মুখ দিয়ে ছিটকে বেরিয়ে আসে একটি শব্দ, আল্লাহ। ইয়া বাবা, আস্তে, কানের বোকা নাড়ি দিলে তো। চোখ খিচে এক হাতে কান ঢাকে মহুয়া। ততক্ষণে লাবণী নিজেকে ধাতস্থ করে নিয়েছে, তার আঁখিদয় ফ্যাল ফ্যাল করে চেয়ে। কিছুক্ষণ আগে সে অন্য কিছু একটা দেখেছিল, অথচ সেকেন্ডের ব্যবধানে মহুয়াকে দেখতে পাচ্ছে। অদ্ভুত লাগলো লাবণীর নিকট, তবে নিজের বিষমতা মহুয়ার কাছে প্রকাশ না করে সে নিচু কণ্ঠে বলল, দুঃখিত, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেয়েছো কেন? এখানে কি ভূত দাঁড়িয়ে নাকি? কটমট সুরে বলে মহুয়া, তখনও হাত দিয়ে কান নাচিয়ে চলেছে। লাবণী পুনরায় নিচু গলায় বলে, না, তেলাপোকা দেখে। মরণ। বিড়বিড় করলো মহুয়া। চোখ মুখে একরাশ বিরক্ত নিয়ে রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল। তার যাওয়ার পানে স্পষ্ট চোখে চেয়ে রইল লাবণী। তার পরিষ্কার মনে আছে কিছু একটা অন্যরকম কিছু দেখেছিল সে। তারপর চোখ বন্ধ করে চিৎকার করতেই মহুয়ার কণ্ঠ কানে ভেসে আসছে। এরপর চোখ খুলে মহুয়াকে ছাড়া অন্য কিছুই দেখতে পায়নি সে। তবে কি মনের ভুল ছিল, নাকি আলো আধারিতে মহুয়াকেই অন্যরকম লেগেছিল তার নিকট? মনের ভিতরে একটা প্রশ্ন জমা রেখে রান্নাঘর থেকে দ্রুত বেরিয়ে আসে লাবণী। ওয়াশরুমে গেল না আর, তড়িঘড়ি করে বারান্দায় চলে এলো সে, কিন্তু বিছানায় শুতে পারল না স্থিরভাবে। কেন যেন খুব ভয় ভয় লাগছে। তার উপর বারান্দা অন্ধকার, একটা বাতি আছে, সেটাতেও আলো নেই খুব একটা। রাতের অন্ধকার আকাশ এবং গা হিম করা বাতাস ভয়টাকে আরো বাড়িয়ে দিচ্ছে। বেশিক্ষণ শুয়ে থাকতে পারল না লাবণী। পরিমরি করে ছুটল রুবার ঘরের দিকে। আজকে রাতটা রুবার সঙ্গে ঘুমাতে পারলে ভালো হয়। এত রাতে রুবার ঘর থেকে তনয়কে বেরোতে দেখে একটু না খুব বেশি অবাক হয় লাবণী। ড্রয়িং রুমে মাঝখানে দাঁড়িয়ে পড়ল সে স্তব্ধ নয়নে। তনয় দরজা থেকে বেরিয়ে আড়মোড়া ভাঙে, তার ঠোঁটের কোণে ক্রুদ্ধ হাসি। তারপর চোখ সামনে আনতেই লাবণীর সঙ্গে চোখাচোখি হলো। তনয় ঠোঁটের হাসি মিলিয়ে যায় মুহূর্তেই। সেটিও নজর এড়ায় না লাবণীর। নিজেকে স্বাভাবিক রেখে তনয়ের দিকে এগিয়ে গেল সে, প্রশ্ন করে, ভাবি জেগে আছে? তনয় খানিকটা রাগ নিয়ে মিনমিন কণ্ঠে জবাব দিল, তুই গিয়ে দেখ, আমাকে জিজ্ঞেস করিস কেন? আপনি এত রাতে এই ঘরে তো, তাই। সহসা বলে লাবণী, সাহস করে নিজের দৃষ্টির তীক্ষ্ণতা নিয়ে এলো। তনয় পূর্বের চেয়ে বেশি অপস্থিত হয়ে ওঠে। একবার পেছনে ঘুরে তাকিয়ে পুনরায় লাবণীর দিকে চাইল, কিরমির করে বলল, আমার সাথে শিয়ানাগিরি করতে আসিস না লাবণী। তুই কাজের লোক ছিলি, কাজের লোকই থাকবি। এই বাড়ির একজন, নিজেকে ভাবিস না। একটা বাসার কুকুর থাকলেও সেও ওই বাড়ির দেখভাল নিয়োজিত থাকে, আর আমি তো মানুষ মাত্র। আপনার আম্মা আমাকে ভালোবেসে এখানে জায়গা দিয়েছেন। আপনারা সবাই আমাকে কাজের লোক ভাবলেও আপনার আম্মা আমাকে মেয়ের মতো সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছেন, আর সেটাই আমার কাছে মুখ্য। আপনারা যে যা বলুন, আমার কিছুই যায় আসে না। লাবণীর হঠাৎ পাল্টে যাওয়া তনয়ের চোখে পড়ল খুব। এরকম কাটকাট কথা বলার মেয়ে লাবণী নয়। লাবণী নিজেও অবাক তার ব্যবহার দেখে। যদিও তনয়ের মতো ছেলের সঙ্গে এরকম ব্যবহার করা উচিত, কিন্তু একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে তনয়কে পাশ কাটানোর জন্য পা বাড়ালো লাবণী, কিন্তু যেতে পারল না। একটা হাত তার হাতকে হ্যাঁচকা টানে আঁকড়ে ধরেছে। সেই হাতটির মালিক তনয়। লাবণী চোখে অগ্নি এনে তাকালো, গমগমে সুরে বলল, আমার হাত ছাড়ুন ভাবি। হাত ধরা ব্যক্তি তাতে কোনো ভাবান্তর হলো না, বরঞ্চ আর একটু শক্ত জোর দিল হাতের উপরে। লাবণীকে টেনে নিজের খুব কাছাকাছি এনে তনয় ফিসফিস করে বলল,
লাবণী ভয় কর, আমাদের সবার কথা স্যার, তোর নিজের কথা চিন্তা কর। তোর সামনে কত বড় বিপদ আসতে চলেছে তা তুই কল্পনাও করতে পারবে না। সো থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ। পৃথিবীর সবচেয়ে জঘন্য হাসিটা তনয়ের ঠোঁটের উপরে। লাবণীর শরীর শিউরে উঠল, হতভম্ব হয়ে পড়ল সে। তনয় হাত ছেড়ে দিয়ে চাপার স্বরে শীষ দিতে দিতে চলে গেল, রেখে গেল থমথমে একখানা মুখ। তনয়ের বলা কথাগুলো লাবণীর মাথার ভেতরে আলোড়ন সৃষ্টি করে। কি বলে গেল এসব? কেনই বা বলে গেল? কি এমন বিপদ আসতে চলেছে লাবণীর? আর সেটা তনয় বা জানে কেমন করে? এক ঝাঁক প্রশ্ন ঝাঁপিয়ে পড়ে লাবণীর ক্ষুদ্র মস্তিষ্কে। নিউরন ছুটে চলে এদিক ওদিক, কিন্তু হায়, তোর নেই একটিরও। লাবণী, তুই এখানে? হঠাৎ প্রশ্নে চমকে ওঠে লাবণী। পেছন ঘুরে রুবাকে দেখতে পেয়ে নিজেকে ধাতস্থ করে সে। রুবার কপালে ভাঁজ ভাঁজ, চোখে মুখে বিরক্তির ছটা, যেন সে এখানে লাবণীকে দেখতে পেয়ে অনেক বেশি বিরক্ত হয়েছে। তনয়ের কথাগুলো মনের ভেতরে চাপিয়ে রুবার কাছে আসার মূল বিষয়টি প্রতি জোর দেয় লাবণী। আকুতি ভরা গলায় বলল, ভাবি, আমি আজকে আপনার কাছে শুই। রুবা যেন আসমান থেকে পড়ল, সঙ্গে সঙ্গেই উত্তর দেয়, না, মানে কেন? আমার সাথে থাকবি কেন? লাবণী ভ্যাবাচাকা খেয়ে যায়। আসলে আমার আসলে বারান্দায় একা থাকতে কেমন যেন লাগছে ভাবি, তাই। তাহলে রান্নাঘরে গিয়ে শো। দেখ লাবণী, আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না, আমার ঘুম হয় না। আচ্ছা। ছোট্ট করে জবাব দেয় লাবণী, তারপর চলে যাওয়ার জন্য পা বাড়ালো। নিজের বিছানা বারান্দার থেকে নিয়ে এসে রান্নাঘরে শুয়ে পড়ল সে। রান্নাঘরের বাতি জ্বালিয়ে রাখলো, কপালের ওপর হাত রেখে শূন্যে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রইল সে। মনের ভিতরে আরো ঘুরপাক খেতে লাগলো তনয়ের বলা কথাগুলো। কি কারণে এমন কথা বলল সে? লাবণী কি কারো ক্ষতি করেছে? তার তো কোনো শত্রু নেই, তবে কেন তনয় বলল তার বিপদ সামনে? একসময় রাত গভীর হয়, হাবিজাবি নানান চিন্তা মাথায় নিয়ে একসময় লাবণী ঘুমের দেশে পাড়ি জমালো। ঘরে ঢুকতে না ঢুকতেই শক্ত হাতে মহুয়াকে জড়িয়ে ধরে মাঝাব। মহুয়া বিরক্ত হলো, তবে তার চোখে মুখে তার প্রকাশ পায় না। কিশোরী ন্যায় দুষ্টু হাসিতে ভেঙে পড়ল সে। মাহাজাবকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টায় অব্যাহত রেখে বলল, কি স্যার, সহ্য হয় না? না হয় না, বিয়ে করা বউ বাসর রাতে এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে জামাইকে ফেলে। এটা কোনো জামাইয়ের সহ্য হবে বলো তো? মহুয়ার গালে নাক ঘষতে ঘষতে প্রতি উত্তর করে মাঝাব। মহুয়া সরল গলায় বলল, কই ঘুরে বেড়ালাম, একটু পানি আনতে গেছিলাম, এই তো। তোমার পানি আনা হলে আমি কি আমার কাজ শুরু করতে পারি? বলে এক চোখ টিপে দেয় মাহাজাব। মহুয়া ঠোঁট কামড়ে বলে, অবশ্যই, তার আগে আমার একটা শর্ত আছে। মাহাজাবের ভুরু কুঞ্চিত হলো। শর্ত? কিসের শর্ত? সে মহুয়াকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। মহুয়া মাঝাবের হাত ধরে টেনে বিছানায় বসলো, বলল, চোখ বন্ধ করো, আমি তোমাকে প্রথম চুমুটা খাবো। তাই নাকি? তাতে আমার চোখ বন্ধ করা লাগবে কেন? আমি একটু দেখি কিভাবে চুমু খাও তুমি। একদম না, চোখ বন্ধ না করলে খাবো না। এই যে চললাম। মহুয়া সত্যি সত্যি যেন চলে যাচ্ছে। এমন ভঙ্গিতে পা বাড়ালে মাঝাব তাকে টেনে ধরে। নিজের চোখ জোড়া দ্রুত বন্ধ করে বলল, এই যে বাবা করলাম, শান্তি নাও, এবার করো যা করার। শাস্তি। বিড়বিড় করে আওড়ালো মহুয়া। তার ঠোঁটের কোণে ক্রুদ্ধ হাসি। নিজেও চোখ মুদে বিড়বিড় করে কী সব উচ্চারণ করতে লাগলো। একটিও শব্দ হলো না, শুধু মহুয়ার ঠোঁট নাড়ানোটাই বোঝা গেল। মাজাব বিরক্ত কণ্ঠে বলল, কই এতক্ষণ লাগে?
মহুয়া চোখ খুলে হাসল। পুনরায় চোখ বন্ধ করে মাঝাবের কপালের ওপর ফোঁ দিতেই ধীরে ধীরে অসাড় হয়ে পড়ল মাঝাব। আস্তে আস্তে কাঁধ হয়ে শুয়ে পড়ল বিছানায়। মহুয়া চোখ খুলে মাঝাবকে পরখ করে নিল। হাত দিয়ে মাঝাবের চোখের ওপর আলতো স্পর্শ করতেই মাঝাব কঠিন গভীর ঘুমে তলিয়ে গেল। এই ঘুম মহুয়া ছাড়া অন্য কেউ ভাঙাতে পারবে না। মহুয়া শব্দ করে হেসে উঠল। এইবার উঠে দাঁড়িয়ে একটা লাথি মেরে বসলো মাঝাবকে। ঘুমন্ত মাঝাব একটুখানি গড়িয়ে গেল ওপাশে। তা দেখে মহুয়ার হাসির দমক বেড়ে গেল। সে চাপা স্বরে স্বাগতিত করতে লাগলো। আমাকে আদর করতে আসছে, আমাকে? হা! দরজায় দুটো টোকা পড়তেই মহুয়া ঘাড় ঘুরিয়ে তাকালো। গলার স্বর হঠাৎ পরিবর্তন হয়ে আসে তার। কিছুটা ভারেক্তির চালে বলল, আসো। দরজা খুলে রূপার ভেতর দৃষ্টি নজরে পড়ল। উঁকিঝুঁকি মেরে মাঝাবকে দেখার চেষ্টা করলো সে। মহুয়া বলল, মায়া ঘুমিয়ে গিয়েছে, আমার আদেশ ছাড়া তাকে ওঠানোর সাধ্যই কারো নেই। স্বস্তির নিঃশ্বাস পড়ল রূপার। হুড়মুড় করে ভেতরেই ঢুকতেই মহুয়াকে জড়িয়ে ধরল। পরম আবেশে আলিঙ্গনে শেষে বলল, আমি তোমার কাছে অনেক খুশি হয়েছি মহুয়া। আমি জানতাম তুমি পারবে, তাই তো তোমাকে নয় ছয় করে এই ঘরে তোমাকে বাড়ির বউ হিসাবে নিয়ে এসেছি। মহুয়া গর্বের সঙ্গে হাসল, বলল, আমি কথা দিয়ে কথা রাখতে জানি। তোমাকে ওয়াদা করেছি না, ব্লাড স্টোন হাসিলের জন্য যা যা প্রয়োজন তাই তাই করব। বিনিময়ে তুমিও তোমার কথা রেখো। অবশ্যই অবশ্যই। দূর আকাশে আচানক বিদ্যুৎ চমকে ওঠে। মহুয়া রূপা দুজনেই সেদিকে চাইল। ভ্যাবাচাকা মহুয়া স্বগতিক করে ওঠে। ম্যাক্স, যদি তুমি জানতে তোমাকে কতটা ভালোবাসি আমি, কতটা কাছে চাই আমি, তবে নিজেকে লুকিয়ে রাখতে না এভাবে, ধরা দিতে, আমার হতে, নিজের জগৎ ভুলে আমাকেই আপন করে নিতে। হাই আফসোস, আমার ভালোবাসাকে তুমি অস্বীকার করেছো। আমি নাকি স্বার্থান্বেষী, তোমাকে নয়, তোমাদের ওই ব্লাড স্টোনকেই নাকি ভালোবেসেছি। আমাকে রক্তাক্ত অবস্থায় ছুঁড়ে ফেলে দিয়েছিলে তোমরা, তুমি, তোমার বাবা মা, তোমার একমাত্র বোন, তোমাদের গোষ্ঠী। আমি ভুলিনি ম্যাক্স। তবুও দেখো, তোমাকে পাওয়ার আশায় আমি আবার এসেছি। আবার এবার তো স্বীকার করবে তোমাকে আমি ঠিক কতটা ভালোবাসি। বলো, করবে না? মহুয়ার চোখ ভিজে আসে, গলার স্বর ভারী হয়। রূপা মহুয়ার কাঁধে হাত রেখে নরম গলায় বলল, করবি মহুয়া, তুমি কেঁদো না, নিজেকে শান্ত করো। জানো না, ধৈর্য মানুষকে কোথাও থেকে কোথায় নিয়ে যায়। আমিও 250 বছর যাবৎ অপেক্ষা করছি। 250 বছর। আমার পূর্বে মাতা পিতারা সবাই ব্লাড স্টোন হাসিল করতে গিয়ে শহীদ হয়েছেন। তাদের কথা স্মরণে রেখেই আমি এগোচ্ছি। আমি যদি ধৈর্য রাখতে পারি, তবেই তো তুমি কেন পারবে না মহুয়া? মহুয়া চোখ মুছে নিল। রূপার কথায় আশ্বাস মিলেছে। সে ঠোঁটের হাসি ফুটিয়ে বলল, আসল কথা শোনো, মাযহাবের কান ভরে দিয়েছি আমি। এবার শুধু আগামীকালের অপেক্ষা। আগামীকালই লাবণীর সঙ্গে মাযহাবের তালাক হয়ে যাবে। তারপর লাবণীকে দিয়ে আমাদের প্রথম চালটা চালার সময় মাত্র। সব কিছু রেডি আছে তো? রূপাও ঠোঁটের হাসি এঁকে বলল, সব কিছু রেডি আছে, তুমি শুধু আগুনে ঘি ঢালতে থাকো, বাকিটা আমি দেখে নিচ্ছি। অন্ধকার যেন হাত ঘড়ি দেখতে দেখতে অপেক্ষা করে আজানের মধুর ধ্বনি কখন নিশ্চিত হবে। যখনই আজান শোনা যায়, তারপর ধীরে ধীরে নিজের তবলি তবলা গুছিয়ে রওনা হয় সে। ফুটতে থাকে ভোরের আলো, নতুন দিনের সূচনা। ঘড়ির কাঁটায় 10টা বেজেছে। ইতিমধ্যে নাস্তার আয়োজন টেবিলে গুছিয়ে দিয়ে দুপুরে রান্নার জোগাড় করতে লেগে পড়েছে লাবণী। মাথা বড্ড ভার, রাতে ঘুম হয়নি ভালো, বারবার জেগে উঠেছে। কখন বা ভয় লেগেছে, কখন বা মন খারাপ হয়েছে। দীর্ঘদিন পর পুনরায় একা শোয়ার অভ্যেস করতে হবে তাকে। শেষ রাতে ঘুম ভাঙলিয়ে মনে পড়ছে আলিয়া খাতুনের কথা। উনি থাকতে কত যত্নই না বড় হয়েছে লাবণী, কখনো পরের মেয়ের চোখে দেখেনি।
নিজের মেয়ের মতো সোহাগ করে ভালোবাসা দিয়ে মায়ের বন্ধনে আবদ্ধ করেছে সে লাবণীকে। সে চাইলেও কোনোদিনও ভুলে যাওয়া সম্ভব নয়। মহুয়া একটা হালকা গোলাপি রঙের সুতির শাড়ি পরেছে, নিজের ইচ্ছেই নয়, রুবার কথা মতো। মাঝাব শাড়ি পরিহিত মেয়ে খুব পছন্দ করে। প্রথম কয়টা দিন মাহাজাব পছন্দ অনুসারে চলতে হবে মহুয়াকে, অন্তত লাবণীকে তার জায়গা মতন রেখে আসা পর্যন্ত। তারপর আর মাঝাবের প্রয়োজন নেই কখনো। বাকি কাজটা লাবণীর মাধ্যমেই সম্পূর্ণ করবে তারা, এমনটাই পরিকল্পনা করে রেখেছে দুজনে গতকাল মাঝরাত অবধি। মাঝাব ঘুম থেকে উঠে মহুয়াকে দেখে প্রসন্ন মুখী চাইল, সে সঙ্গে একটু খারাপও লাগলো। গতকাল মহুয়াকে ভালোবাসার রঙে না রাঙিয়েই কেমন ঘোড়ার মতো ঘুমিয়েছে। মাঝাব বিছানায় আধশোয়া হয়ে বসল, নরম গলায় ডাকে। এই মহুয়া। মহুয়া খোঁপা করছিল, তৎক্ষণাৎ ঘুরে তাকালো, ঠোঁট ভেঙে বলে উঠল, কি? তুমি আবার রাগ করে আছো না? মাঝাবের সরল গলা। মহুয়া বুঝতে পেরেও না বোঝার ভান করেই রইল। রাগ করবো কেন? আজব। না মানে, গত রাত তো সবার জন্যই স্পেশাল হয়, অথচ আমি হুট করেই ঘুমিয়ে পড়ি। এত ঘুম চলে আসছিল কি আর বলবো, কখন যে মরার মতো ঘুমিয়ে গিয়েছি নিজেও জানি না। মহুয়া মাঝাবের নজর বাজিয়ে বিদ্যুৎ সমেত হেসে উঠল, গলায় কাচ্ছিল নিয়ে বলল, না না, রাগ করিনি, আরো রাত আছে, সময় আছে। এখন উঠো, ফ্রেশ হয়ে নাস্তা করবে, চলো। আর আজকে তুমি কি করবে মনে আছে তো, নাকি ভুলে গেছো? মাঝাব ধরতে পারে না কথার মানে, ভুরু কুঁচকে বলল, কি করব? সে কি, ভুলে গেছো তুমি? হতাশা মিশ্রিত রাগ রাগ কণ্ঠে মহুয়ার। তার চোখের ভাষা পড়তে পেরে মাঝাব চুপ হয়ে গেল, দায়সারা ভাবে বলল, মনে পড়েছে, আচ্ছা। বলে উঠে দাঁড়ালো এবং ফ্রেশ হতে চলে গেল। তার যাওয়ার পানে তীক্ষ্ণ নজরে তাকিয়ে রইল মহুয়া। টেবিলে খেতে বসলেই লাবণীকে ডাকে মহুয়া। মাঝাব নিচু করে বলে, আগে খাবারটা সেরে নেই। মহুয়া বাদ সাধল, সে যত দ্রুত সম্ভব এই তালাক কার্যকর করতে চায়। লাবণী এলে মাঝাব গভীর হয়ে পড়ে। মহুয়া খেকিয়ে ওঠে তৎক্ষণাৎ। কই, বলো না কেন? বলছি। লাবণী দিকে তাকালো মাঝাব। অনেকদিন যাবত, অনেক বছর যাবত এই বাড়িতে লাবণীর বসবাস। দীর্ঘদিন ধরে একটা কুকুর থাকলেও তার প্রতি মায়া জন্মে যায়। সেখানে লাবণী তো জল জ্যান্ত মানুষ। কেন যে তাকে তালাক দিতে ইচ্ছে করছে না মাঝাবের, পরেক্ষণেই ভাবল এটা লাবণীর প্রতি অবিচার করা। একে তো লাবণী থাকার সত্ত্বেও আরেকটি মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, আবার এখন আবার তালাক না দিয়ে লাবণীকে আটকে রাখা হচ্ছে। আর লাবণী, সে কি সত্যি সত্যি চলে যেতে চায়? কোথায় যাবে? লাবণীর জীবনেও কি কেউ এসেছে তবে? পেটের ভেতর কিলবিল করে ওঠে শত শত প্রশ্নের মালা। নিজের কৌতূহল দমাতে না পেরে মাঝাব বলেই বসল, তোকে তালাক দিয়ে দিলে তুই বাসা থেকে চলে যাবি? লাবণীর ক্ষত জায়গায় নতুন করে আঘাত পড়ল। একটা লোক এতটা পাষাণ কি করে হতে পারে? লাবণীর জন্য বিন্দু মাত্র দরদ নেই তার মনে। বুক ভারী করা দমগুলো নিঃশ্বাসের সঙ্গে বাহিরে বের করে দিয়ে লাবণীর শক্ত কণ্ঠে বলল, দরকার পড়লে যাব, কেউ না কেউ তো আমাকে নিশ্চয়ই আশ্রয় দেবে। মাঝাবের মুখের ওপর কালো রঙের ছায়া নেমে আসে। সে এবার পুরোপুরি নিশ্চিত লাবণীর অন্য কোথাও কিছু একটা আছে। মাঝাবের হুট করেই রাগ রাগ লাগে, অথচ কে লাবণী? কেউ লাগে না তার, তবু কেন রাগ হচ্ছে? নিজেকে সামলে মাঝাব দৃঢ়তার সঙ্গে বলল, ঘুরিয়ে থাকিস, আজকেই তোকে মুক্ত করে দিচ্ছি। লাবণীও সমান তেজ নিয়ে জবাব দেয়, তৈরি আছি।
তারপর আর চোখে উপস্থিত তনয়ের দিকে তাকিয়ে ফের বলল, সব রকম বিপদের জন্যই তৈরি আছি। তুমি ওকে কিছু বলেছো? তনয়কে আড়ালে ডেকে নিয়ে আকস্মাত এখনো প্রশ্ন করায় হকচকিয়ে উঠল তনয়। সে রূপার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। নিরুত্তর তনয়কে দেখে রূপা দাঁত কিড়মির করে পুনরায় বলে ওঠে, কথা বলো না কেন? কি বলছো ওকে তুমি? তনয়ের বাহুতে মৃদু ধাক্কা দিয়ে ওঠে রূপা। তনয় থতমত খায়, তোতলানো কণ্ঠে বলে ওঠে,